স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর জানাবো এবং আজকেও কিন্তু আমরা যদিও সবগুলো সূচকের অবস্থান পজিটিভ রয়েছে, কিন্তু টার্নওভারে সেই গত কার্যদিবসের তুলনায় যদিও 100 কোটি টাকা বেশি লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে, কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা টার্নওভার খুব একটা দেখতে পাচ্ছি না। এবং দিন শেষে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, ডিএসসির প্রধান সূচকটি 45 পয়েন্টের মতো পজিটিভ থেকে রয়েছে এবং 5392 পয়েন্টের সূচকটির অবস্থান রয়েছে। বাকি দুটি সূচকের অবস্থানও পজিটিভই আমরা দেখতে পাচ্ছি এবং সবচেয়ে বেশি মোট টার্নওভার প্রায় 580 কোটি টাকার মতো ছাড়িয়েছে। এবং দিন শেষে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে আজকে। মোট লেনদেনের প্রায় 15% লেনদেন হয়েছে এই সেক্টরটিতে এবং টাকার অঙ্কে যদি আমি একটু উল্লেখ করি, 83 কোটি টাকার মতো লেনদেন হয়েছে সারাদিন জুড়ে এই সেক্টরটিতে। টেক্সটাইল সেক্টরে মোট লেনদেনের 14% লেনদেন হয়েছে, যা টাকার অঙ্কে প্রায় 78 কোটি টাকার কিছুটা বেশি, এবং আইটি সেক্টরে 57 কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের আজকে সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং দিন শেষে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান আমরা জানিয়ে দিচ্ছি। আমরা দিন শেষে টপ ট্রেডের তালিকায় প্রথমেই দেখতে পাচ্ছি অগ্নি সিস্টেম রয়েছে, সারাদিন জুড়ে লেনদেন করেছে এই প্রতিষ্ঠানটি 5,90,00,000 টাকার মতো। বিএসসি, বিডি শিপিং কর্পোরেশন এবং আর্গন ডেনিমের অবস্থান রয়েছে যথাক্রমে তৃতীয় থেকে চতুর্থ অবস্থান, এবং পঞ্চম অবস্থানে ব্র্যাক ব্যাংকের অবস্থান রয়েছে আমরা দেখতে পাচ্ছি। যেখানে টপ গেইনার্সের তালিকায় অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলো প্রথমেই রয়েছে, বিডিকম রয়েছে প্রথম অবস্থানে 29 টাকা 50 পয়সায় লেনদেনের সমাপ্তি করেছে। আমরা টেকনোলজি রয়েছে দ্বিতীয় অবস্থানে, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে, এবং আলিফ আরামিড আমরা নেট রয়েছে পরবর্তীতে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। যেখানে টপ লুজার্সের তালিকা প্রথমেই দেখা যাচ্ছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরহারা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম অবস্থানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা টপ লুজার্সের তালিকাটি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই বারাকা পাওয়ারের অবস্থান রয়েছে, এই প্রতিষ্ঠানটি 4.44% দর হারিয়ে প্রথম অবস্থান রয়েছে। এবি ব্যাংক রয়েছে পরবর্তীতে দ্বিতীয় অবস্থানে, অ্যাপোলো ইস্পাত এবং বার্জার রয়েছে পরবর্তীতে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে। বিডি অটোকার্সের অবস্থান আমরা চতুর্থ অবস্থানে দেখতে পাচ্ছি টপ লুজার্সের তালিকায়। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো শ্যামল ইকুইটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজিদুল ইসলামের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অশেষ ধন্যবাদ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আপনি অবশ্যই জানেন যে আজকে লেনদেনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম এবং যেভাবে লেনদেনের সমাপ্তি হয়েছে, যদিও গত কার্যদিবসে সবচেয়ে বেশি গত 3 মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে, সেই সংখ্যাটি যদি আমি একটু উল্লেখ করি 467 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এবং আজও কিন্তু সূচকের উত্থান হলো, লেনদেনের গতি খুব বেশি বাড়েনি, যদিও 100 কোটি টাকা বেশি লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পলি, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যেটি বলছিলেন যে গত দিন আমরা দেখেছি আসলে প্রায় 3 মাস পরে একটি ডিবাকেল বা সবচেয়ে কম লেনদেন। আসলে এই লেনদেন কম হওয়াটার একটা বড় রিজন আমি যেটি ফিল করছি সেটি হলো, আপনি জানেন যে আমাদের ব্যাংকিং সেক্টর একটি বড় অংশ দখল করে আছে পুঁজিবাজারে, যার আমরা যেগুলোকে মার্কেট ক্যাপ বলি, আর একটি হলো আমাদের এনবিএফআই। এই দুটি সেক্টর, ব্যাংকিং এবং এনবিএফআই এর নানান কারণেই তারা, আপনি হয়তো জানেন যে বিলুপ্তির পথে 5টি ব্যাংক এখন, আর এনবিএফআই 8-9টিও বিলুপ্তির পথে। আসলে এইগুলোর প্রতি কোনো বিনিয়োগকারীর এখন আর কোনো আগ্রহ নাই। আগ্রহ না থাকার কারণে বাজারের 40%-এর কাছাকাছি একটি মূলধন, যেগুলো ব্যাংকিং এবং আপনার নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট যারা আছে, তাদের বাজারে কোনো অংশগ্রহণ নাই। এটি একটি বড় কারণ বাজারে আপনার ফল করার। আর সেই সাথে আপনি আরেকটি জিনিস দেখেন যে মনে কথার কথা যদি বলি যে, যেমন ধরেন একটি ব্যাংক যেটি মূল্য 10 টাকা ফেস ভ্যালু, ওটি এখন 1 টাকা 50 পয়সা বা 1 টাকা 40 পয়সায় ট্রেড হচ্ছে। তার মানে আপনি 10 টাকা যদি ট্রেড হতো একটি শেয়ার, এখন সেটি শেয়ারের মূল্য চলে আসছে 1 টাকা 40 পয়সা। আসলে 14% দাম, এখন 14-15%, বা কোনো কোনো ক্ষেত্রে তার সাথে হয়তো একটু সামান্য বেশি আর কি কোনো কোনো ক্ষেত্রে। এই কারণেই বর্তমানে লেনদেনের একটি বড় অংশ আপনার বাজার থেকে বেরিয়ে গেছে, যেটিকে আমরা মানে কারণ হিসেবে উল্লেখ করতে পারি।
আপনি যেহেতু 5টি ব্যাংকের একীভূতকরণ নিয়ে কথা বলছিলেন, তো আমি যদি এখানে একটু বলি যে সাধারণ বিনিয়োগকারীদের আমানত ফিরিয়ে দিতে বাংলাদেশ ব্যাংকের যে পদক্ষেপ নিয়েছেন, যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন, আপনার কি মনে হচ্ছে এই পরিকল্পনা আসলে কতটা কাজে আসবে এবং পুঁজিবাজার বিশ্লেষক হিসেবে আপনি কতটা আশাবাদী এই পরিকল্পনা নিয়ে? পলি, আপনি যে কথাটি বললেন যে সাধারণ বিনিয়োগকারীর আমানত, এখানে কিন্তু দুই জিনিস। বিনিয়োগকারীর এখানে আমানত নিয়ে কোনো না। বিনিয়োগকারী আমানতকারী, একদম আমানতকারী। জি যখন এই কোম্পানিগুলো বিলুপ্তি হয়ে যাবে, তখন আসলে প্রকৃতপক্ষে এটিকে মানতেই হবে যে আমরা আসলে বিনিয়োগকারী যারা আছি, আমাদেরকে এই কস্ট বেয়ার করতে হবে। আমরা সবসময় দেখছি যে বাজারে সবসময় সেকেন্ডারি মার্কেটের যারা বিনিয়োগকারী আছেন তাদেরকেই এই সমস্ত কস্ট বেয়ার করতে হয়। যদিও এটি মানে আমাদের জন্য কাম্য না, আমাদের কোনো বিনিয়োগকারীর জন্য কাম্য না। বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করেছে অনেকগুলো এখানে আপনার রেগুলেটর কাজ করে, যেমন বাংলাদেশ ব্যাংক আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, আমরা ব্রোকার হাউসরা আছি। একজন বিনিয়োগকারী যখন এতগুলো রেগুলেট করে একটি কোম্পানিতে, সেই কোম্পানিতে তারা বিনিয়োগ করতে ভয় পাওয়ার কোনো কারণ নাই বা কথাও না। তখন এখন এই বিনিয়োগকারীদের আসলে কি হবে আমরা কেউ জানি না। তবে যতটুকু পড়ালেখা করে যতটুকু জেনেছি বুঝেছি যে এখানে আসলে বিনিয়োগকারীরাই এট দ্য এন্ড অফ দ্য ডে বিনিয়োগকারীরাই ফাইনালি ক্ষতিগ্রস্ত হবেন। যদিও আবার নতুন করে একটি ব্যাংক তৈরি করা হচ্ছে, 5টি ব্যাংককে বিলুপ্তি করে সেখানে আবার সরকার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে নতুন করে আবার 25-30 হাজার কোটি টাকা দিবে। আবারও হয়তো নতুন একজন এসালম আসবেন এগুলোকে আমাদের টাকা লুটপাট করার জন্য। আপনি দেখেন এই নতুন একটি ব্যাংক করে আসলে হবেটা কি? সরকার এখানে নতুন একটি সরকারি ব্যাংক তৈরি করবে। এখন যে আমাদের বাজারে 5-7টি সরকারি ব্যাংক আছে, তাদের কি পারফরমেন্স কি ভালো, বা তাদের পারফরমেন্স কি ভালো হয়েছে? আসলে কি হবে? আমরাই ফাইনালি বিনিয়োগকারীরা, আমাদের আসলে যাওয়ার কোনো জায়গা নেই। আমরা স্টক মার্কেটের বিনিয়োগকারী, আমাদের দিকে কেউ দেখছেন না, সরকারের কেউ দেখেন না। অথচ এই বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে কেন? যখন একটি কোম্পানি যখন লাইসেন্স পেয়েছিল, বাংলাদেশ ব্যাংক থেকে যখন এই ব্যাংকগুলো লাইসেন্স পায়, তখন তাদের শর্ত ছিল পুঁজিবাজারে লিস্টেড হওয়ার শর্ত। এই পুঁজিবাজারে লিস্টেড হওয়ার শর্তের কারণেই এগুলো লিস্টেড হয়েছে। এখন তারা বাজার থেকে বেরিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীর জন্য কোনো রকম কোনো ইনসেন্টিভ নাই, বা বিনিয়োগকারীর জন্য কোনো কিছু বলা হয়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন বা আমাদের অর্থ উপদেষ্টা বলেন, সরাসরি বলছেন শুধুমাত্র ডিপোজিটরদের কথা, কিন্তু কখনোই আমি এখন পর্যন্ত শুনি নাই যে বিনিয়োগকারীরা কি পাবে এটি নিয়ে কেউ কোনো কথা বলছে। এখন তাই বলছে, আর কি দুঃখ করে বলছে যে শেষ পর্যন্ত এই কস্ট হয়তো আমাদের বিনিয়োগকারীকেই বহন করতে হবে, এবং আমাদের ট্যাক্সের টাকা বিনিয়োগকারীরা বহন করবে, হয়তো এটাই স্বাভাবিক। যে আমি যদি আপনার সাথে একটু আসলে এই কথাটা যুক্ত করি, যে আমরা যেমনটা যদি জানি যে প্রায় 1.5 লাখ কোটি টাকার মতো আমানতকারীদের আমানত রয়েছে, সেখানে মাত্র মূলধন আসছে 35,000 কোটি টাকা, এবং হিউজ পরিমাণ একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, যে এটা আসলেই আমানতকারীরা তাদের অর্থ মানে কতটা ফেরত পাবেন সেটা নিয়ে আসলেই আমরা সন্দিহান। তো তারপরেও আমরা ভালো কিছুই আশা করি, ভালো কিছুই হয়তো হবে। আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে আসবো, যে দীর্ঘ সময় বন্ধ থাকা কোম্পানিগুলো, গতকালকেই ঢাকা স্টক এক্সচেঞ্জ 30টি কোম্পানির নাম প্রকাশ করেছে। আসলে আমার প্রশ্ন হচ্ছে, এই দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকা কোম্পানিগুলোকে নিয়ে সাধারণ ব্যবস্থাপনা কি হওয়া উচিত? আমি সর্বপ্রথম আমি ঢাকা স্টক এক্সচেঞ্জকে ধন্যবাদ জানাই যে এই যে বন্ধ করা কোম্পানিগুলোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে, এটি আসলে বিনিয়োগকারীর উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা। আপনি দেখেন এই কোম্পানিগুলো, ছোট মূলধনের কোম্পানিগুলো বা এগুলো নিয়ে এক ধরনের রিউমার বাজারে তৈরি করে এক ধরনের একটা গেম প্লে করা হয়, যেগুলোতে আসলে সর্বশেষে বিনিয়োগকারী একদম আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি তারাই ফাইনালি ক্ষতিগ্রস্ত হয়ে আমাদেরকে নানান ধরনের প্রলোভন দেখিয়ে এক ধরনের একটি চক্র এই কাজগুলো করে, নানান তরিকা তৈরি করে তারা এটি করে। তখন এগুলোকে দাম হাইক করে, দাম বাড়িয়ে আসলে আমাদের কাছে দিয়ে দেওয়া হয়। তখন বিনিয়োগকারীদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না, সাধারণ বিনিয়োগকারীদের, কারণ তারা তো অল্প অল্প করে বিনিয়োগ করে, তাদের কথাও কেউ শোনে না, বা তাদের যাওয়ারও কোনো জায়গা নেই। তো এখানে আমি ধন্যবাদ জানাই যে এটি একটি আমাদের বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা, যে এই কোম্পানিগুলো বন্ধ, এগুলো নিয়ে যাই কিছু বাজারে হোক না কেন, আপনি এজ এ বিনিয়োগকারী আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি এই কোম্পানিগুলোতে বিনিয়োগ করবেন কিনা। আপনি যদি বিনিয়োগ করেন, বিনিয়োগের প্রফিটও যেরকম আপনার হবে, বিনিয়োগের লোকসানটাকে আপনাকেই নিতে হবে। আমাদের তরফ থেকে আমরা এর চাইতে খুব বেশি আইনগত দিক থেকে আমরা আসলে করতে পারি না। আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা বলছি, খুব বেশি কিছু করণীয় নাই। আমরা সবসময় সাবধান করি, নানানভাবে সাবধান করি আমরা, বা আমরা তো আসলে
ব্রোকাররা বলতেও পারি না, কারণ আমাদের এগুলো লাইসেন্স নাই যে আমরা এগুলো কথাবার্তা বলবো। তারপরে অনেক সময় বলি যে আপনারা সাবধানে বিনিয়োগ করেন, দেখে শুনে বিনিয়োগ করেন। এখন এই কোম্পানি বন্ধ কোম্পানিগুলোর ব্যাপারে বিনিয়োগকারীকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে কি করবেন। জি, অবশ্যই। আপনি যেহেতু কিছুক্ষণ আগে একটি চক্রের কথা বলছিলেন, যারা আসলে শেয়ার বাজারকে বিভিন্ন সময় প্রভাবিত করছে এবং সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তাদেরকেও প্রভাবিত করছেন, এবং তাদের বিষয়ে কিন্তু বিভিন্ন সময় তদন্ত হচ্ছে, শাস্তি হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী আশানুরূপ আমরা কোনো ফলাফল কিন্তু পাচ্ছি না। এটার আসলে শেষ কোথায়? না, এটির শেষ আপনি দেখেন, একজন বিনিয়োগকারী যখন বাজারে বিনিয়োগ করতে আসে, উনি অনেকগুলো প্রতিষ্ঠানকে বিশ্বাস করে আসে। এখানে অনেকগুলো নিয়ন্ত্রক সংস্থা কাজ করে, এটি চেইন অফ নিয়ন্ত্রণ সংস্থা। জি। তো এখন একজন বিনিয়োগকারী যখন এগুলোতে বিনিয়োগ করার পরে এরকম চক্রের ইয়াতে পড়ে যায়, কি বলবো যে প্রলোভনের মধ্যে পড়ে, প্রলোভনের মধ্যে পড়ে যখন তারা লোকসান করে, এই লোকসানের দায়ভারটা আসলে শেষ পর্যন্ত বিনিয়োগকারীকেই নিতে হয়। জি। এখানে এই শুধুমাত্র এই চিঠি দিয়ে বা সতর্ক করে অথবা কাউকে জরিমানা করে, আপনি জরিমানা করছে, আর এইগুলো কারসাজি কি বন্ধ হচ্ছে? এই কারসাজি বন্ধ হচ্ছে না। এই কারসাজি বন্ধ হতে হলে এগুলোও চলবে, যেরকম জরিমানাও চলবে, সেই সাথে আমাদের বিনিয়োগকারীকেও কিন্তু যথেষ্ট পরিমাণ সচেতন হতে হবে। জি। একটি কোম্পানিতে আমরা যখন বিনিয়োগ করব, আমরা কেউ একটু স্টাডি করে দেখি, আমাদেরকে কিন্তু কিছুটা স্টাডি করতে হবে। স্টাডি যদি একদম না করি, তাহলে তো আসলে আমরা এই প্রলোভনের মধ্যে পড়বো এবং শেষে আমরা লোকসানের মুখী হবো আর কি। জি, ধন্যবাদ। আসলে আমরাও তেমনটাই আশা করছি যে সাধারণ বিনিয়োগকারীরা আসলে পুঁজিবাজার নিয়ে পড়াশোনা করবেন, জেনে বুঝিয়ে বিনিয়োগ করবেন, কারো মাধ্যমে প্রভাবিত করে নয়। কিন্তু তারপরে হচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা যারা আছেন তাদের অবশ্যই এই চক্রটি সম্পর্কে আরেকটু সচেতন এবং স্ট্রিক্ট হওয়া উচিত বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হওয়ার আপনাকে জন্য। অশেষ ধন্যবাদ। জি।